আকাশে যেন এক লহমায় থেমে গেছে। চারপাশের গুঞ্জন, হাসির শব্দ, ক্যামেরা ক্লিক সবাই কেমন নিষ্প্রভ হয়ে পড়েছে অধরার কানে। সে শুধু তাকিয়ে আছে সেই মুখটার দিকে, যে মুখটা কখনো স্বপ্নে দেখেছে, কল্পনায় রং তুলেছে, আবার নিজের অজান্তে চোখের ফানি দিয়েও স্নান করিয়েছে। সে চেনা চোখ, সে মৃদু হাসি, সে স্নিগ্ধ কণ্ঠস্বর, উইল ইউ ম্যারি মি। অধরার ঠোঁট কাঁপছে, হাত পা যেন আওড়াস কিছু বলতে চায়, কিন্তু ভাষা হারিয়ে গেছে। আশেপাশের মানুষজন থমকে গেছে, কেউ ফিসফিস করছে, কেউ হাসছে। লাবলু এগিয়ে এসে বলল, কিরে বাকরুদ্ধ, না কি উত্তর দিবি না? সামিয়ার মুখে ওড়না চেপে হাসি দিয়ে বলে উঠল, আহ, আমি জানতাম কিছু একটা হবে, কিন্তু এত সুন্দর করে হবে ভাবিনি। অধরা সবার দিকে তাকায়, মাথাটা একটু নিচু করে, চোখ দুটো আবার তুলে তাকায় ইরফানের চোখে। সেই চোখ তার ওই দিকে চেয়ে আছে। আপনি এখানে? এইসব কি? কিন্তু আপনি তো অন্য কারো। অধরা যেন সব গুলিয়ে যাচ্ছে, কি বলবে কি করবে বুঝতে পারছে না। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে, ঘুম ভেঙে গেল, হারিয়ে যাবে। ইরফান অধরার রিয়েকশন দেখে নিঃশব্দে হাসে, ধীর কণ্ঠে বলে, আগে উত্তর দাও, তারপর বাকি সব বলছি। আপাতত এতটুকু জেনে রাখো, তোমার চোখের চাহনিতে যে আকাঙ্ক্ষা দেখেছি তা আমার ভেতরের একটা অদৃশ্য ঘর তৈরি করেছে, যেখানে শুধুই তুমি ছিলে। তোমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম অনেক আগেই, কিন্তু চেয়েছিলাম সঠিক সময় আসুক। আজই সেদিন। সবাই নিঃশব্দ, কেউ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। অধরার মা বাবা একটু পেছন থেকে এগিয়ে এসে দাঁড়ালেন। জাহানারা বেগম হেসে বললেন, কী রে মা, এতদিনের গুছিয়ে রাখা স্বপ্ন যদি আজ সত্যি হয়, তবে তার উত্তর তো এখনই দিতে হয়, তাই না? অধরা চোখ বিছে উঠল, যাকে ভোলার চেষ্টা করলো কত কিছু, সে আজ তার সামনে হাত বাড়িয়ে আছে। এখন শুধু হাত বাড়ালে, তার লাগালে অবাধ্য অনুভূতি আবারও একটু একটু জেগে উঠল। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, হ্যাঁ আমি রাজি। এক মুহূর্তে চারপাশে করতালি শব্দ, হাসির রোল। ইরফান স্যার ধীরে 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 অধরার হাতে অনামিকায় সেই সোনালি আংটিটি পরিয়ে দিলেন। ক্যামেরার ফ্ল্যাশ যেন সেই মুহূর্তটাকে স্থির করে রাখলো অনন্ত সময়ের জন্য। লাবলু চিৎকার করে বলল, এবারে গেট মানে আমি একা নিব, বন্ধুর বিয়ে বলে কথা, শুধু আমার বিয়েটা আর হবে না। সামিয়া আর লাবলুর হাসির রোল চারদিকে ছড়িয়ে পড়ল। অধরা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও চোখের কোণে লুকানো এক বিন্দু জল যেন বলে দিল, আজও এ হৃদয় অরণ্যে তুমি আমার। রাত 10টা বাজে। আকাশের তারা যেন আজ একটু বেশি ঝিকিমিকি করছে। বিয়েবাড়ির আলোগুলো এখনও জ্বলজ্বল করছে। মানুষের কোলাহল খানিকটা কমলেও অধরার মনে যেন এখনও ঝড় বয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা আগে বরযাত্রী বউ নিয়ে চলে গেছে। বাড়িটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। লাভলি ওর বাবা মায়ের সাথে চলে গেল একটু আগেই। অধরা থমকে বসে আছে সোফায়। বাম পাশে ওর মা। এখনও সব ঘোরের মধ্যে, যতটা খুশি ঠিক ততটা প্রকাশ করতে পারছে না। আংটি পরার পর সবার থেকে জানতে পেরেছে, সবাই সব কিছু জানতো, অ্যান্ড সব প্ল্যান করা ছিল আমার অজান্তে। সামিয়া লাবলু জেনেও কি নাটক টেনে করেছে, এই নিয়ে ওদের সাথে একটু রাগ দেখানোর মতো অভিযোগ হলো। এসব প্ল্যান আমার পরীক্ষার আগে থেকে হয়েছিল। সামিয়া আর লাবলু স্যারকে সব বলতো, আর তিনি ওদেরকে জানিয়েছিল ওনার ও নাকি আমাকে পছন্দ। তারপর এসব নাটক। কারণ আমার পরীক্ষার কলেজে পড়াকালীন এমন কিছু হলে মানুষ বদনাম করতো। যদিও মানুষের কাজই অন্যের সমালোচনা করা। কেউ যদি শিক্ষক ও হয় অবিবাহিত অবস্থায়, তাহলে সে তো বিয়ে করবেই। সে মেয়ে নিশ্চয়ই পড়াশোনা করবে, হয়তো সে অন্য কলেজ কিংবা ভার্সিটির স্টুডেন্ট হবে। এক কলেজের স্টুডেন্ট বলে বিয়ে করা যাবে না, এমন নিয়ম কোথায় আছে? যদি প্রেম করতো তবে না বদনাম করতো। এই জন্য একবারে বিয়ের প্রস্তাব দেওয়ার প্ল্যান। অধরা ডান পাশে একটু দূরে ইরফান আর নুরুল কি যেন কথা বলছে। শ্বশুর জামাইয়ের সে কি হাসিমাখা কথা। অধরা সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ ইরফান এদিকে তাকাতে দুজনের চোখাচোখি হলো। সে ব্যক্তির নজর স্থির, তবে অধরা তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। তখনই নজরুল সাহেব ওদের সামনে আসলো। জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, চলো এবার বাসায় ফিরে যাই,
রাত হচ্ছে, সবাই তো চলে গেল। সেখানে সামিয়ার বাবা মা ছিলেন, তাদেরকে বলে বিদায় নিতে হলো। গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, আব্বু অটো খুঁজতে গেলেন মায়ের পাশে। আমি হঠাৎ আমার পাশে কাউকে অনুভব করলাম, তাকিয়ে দেখি তিনি দাঁড়িয়ে আছেন। দৃষ্টির সামনে নুরুল সাহেব অটো নিয়ে আসছে। জাহানারা বেগম উঠলেন, অধরা উঠে গেল, কিন্তু জাহানারা বেগম থামিয়ে দিলেন। তুই উঠছিস কেন? তোকে আমি বাসায় যাব না? তুই জামাই বাবার সাথে আসবি, আমরা যাচ্ছি, তোরা সাবধানে আসিস। বাবা তুমি সময় মতো রেখে যেও। ভদ্রলোক বেশ ভদ্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিল। অটো নজরে বাইরে চলে গেল মিনিটের মধ্যেই। এখন শুধু দুজন মানবী দাঁড়িয়ে রইল। ইরফান অধরার কাছে গেল, আলগোছে হাতটা ধরল। অনুভূতির শিহরণে কেঁপে উঠল অধরা। প্রাপ্তবয়স্ক জীবনে এই প্রথম কোনো পুরুষের হাত ধরার অনুভূতি। আলতোভাবে ধরা সে হাতটা অধরার হৃদয়ের গভীর কোন স্থানে কম্পন তোলে, তবু সে কিছু বলে না। চুপচাপ হেঁটে চলে পাশের গাড়ির দিকে। গাড়িতে উঠে বসতে দরজাটা বন্ধ করে দেয় ইরফান। ড্রাইভ শুরু হয়। ভেতরে গাঢ় নীরবতা, শুধু গাড়ির সামান্য শব্দ, আর মাঝে মধ্যে ইরফানের চোখের চাহনি। অধরা জানালার বাইরে তাকিয়ে থাকে, অথচ কিছুই দেখছে না। মনের ভেতর তোলপাড় চলছে, অনেক না বলা কথা, অনেক না জিজ্ঞাসা করা প্রশ্ন। ইরফান প্রথম মুখ খুলে, কণ্ঠটা স্থির কিন্তু কোমল। কি প্রশ্ন আছে এখন বলতে পারলো, সব কিছুর উত্তর দেব। অতরা একটু ঘাড় কাত করে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। আপনি এইসব কিভাবে সম্ভব হলো? আমি তো মনে করছিলাম আপনি অন্য কারো। ইরফান ধীরে গাড়ি থামিয়ে দেয় রাস্তায়। অতরার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তার উপর উত্তরে বলেন, যাকে কেউ মনে করে দূরে গিয়েছিল। ফেসবুকে দেওয়া ছবিটা যে মেয়েটা ছিল সে আমার ছোটো বোন। আমার জীবনে যেহেতু কেউ ছিল না, তাই প্রথম ভালোবাসা হিসেবে মা, আর দ্বিতীয় আমার বোন হবে নিশ্চয়ই। অতটা স্তব্ধ। আল্লাহ, বোনকে সে কীসব মনে করেও এসব ভেবে লজ্জা লাগলো। সে মাথা নিচু করে ফেলল। ইরফান ঝংকার তোরে হাসলো। গাড়ি আবার স্টার্ট দিল। ইরফান নীরব, সে কেবল হাতটা ধরে রাখে। গাড়িটা আবার চলতে চলতে কিছুক্ষণের মধ্যে গন্তব্যে এসে যায়। গাড়ির ব্রেক কষতে অধরা বাইরে তাকালো। হ্যাঁ, তাদের বাসায় চলে এসেছে। ইরফান আগে নেমে পড়েছে। অধরাকে নামার জন্য দরজা খুলে দিতে নেমে পড়লো। এখন বাজে রাত 11টা। রাস্তায় কেউ নেই বললেই চলে, যেহেতু মেইন রাস্তা না, তাই খুব একটা আলো নেই। চারদিকে নিস্তব্ধ। দূরে কোথাও মিটিমিটি আলো ভেসে আসছে। হালকা আলোয় দেখা যাচ্ছে দুজন মানুষের মুখ বয়। বাসার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্তটা যেন নিঃশ্বাস থামিয়ে রাখার এক অনুভূতি। যাও, কালকে দেখা হবে। ইরফানের কথা মেনে নেয়, আজ যেন মুখে কথা আসছে না। অধরা যাওয়ার জন্য পা বাড়ায়, আবার যেতে গিয়েও থমকে দাঁড়ায়, কিছু বলার আশায়। ইরফান এখনো দাঁড়িয়ে, তার স্নিগ্ধ চাহনি তার দিকেই। কিছু বলবে? অধরা ততক্ষণে ইরফানের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তার কণ্ঠ কিছু বলতে যাচ্ছে, কিন্তু ঠোঁট কাঁপছে, হয়তো ভয়ে নয়তো লজ্জায়। অধরা চোখ বন্ধ করে মুখ ফুটে একটা আবদার করে বসে। আপনাকে একবার জড়িয়ে ধরি। সব কিছু স্বপ্ন লাগছে, সব কিছু ভালো হচ্ছে, এই জন্য অবিশ্বাস্য। ইরফান আবারও হাসলো, দূরত্ব কমিয়ে হাত রাখলো দুগালে। অতঃপর শীতল কণ্ঠে বলল, স্বপ্ন নয় মেয়ে, এ হলো কঠিন বাস্তব। বাস্তবতা কঠিন, তাই হয়তো স্বপ্ন মনে হচ্ছে। এই যে আমি এত কাছাকাছি, হাতে হাত রেখে আছি, এসব কি এখনও স্বপ্নে মনে হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দাও। তারপর কয়েকদিন পর যখন বিয়ে করে বাসায় নিয়ে যাব, তখন বিশ্বাস করো। অধরা বোধ হয় লজ্জা পেলেও মাথা নিচু করে আবার উঠল। এবার যাও। অধরা এবার পা বাড়িয়ে এগোয়, আর পিছনে তাকায় না, সোজা বাড়ির ভেতরে চলে যায়। আর ইরফান সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। মনের আনন্দ হেসে নিঃশব্দে বলে ওঠে, এই হৃদয় অরণ্যে তুমি ছিলে, আছো, থাকবে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। সকালে সোনালি বালুবালির উপর চিকচিক করছে। অধরা এখনো ঘুমোচ্ছে, কিন্তু সে ঘুম আর রইল না। জানালার পর্দার ফাঁক গলে নরম আলো এসে পড়েছে অধরার মুখে।
ঘুম ভাঙলো, চোখ খুলেনি এখনো, শরীরটা বিছানায় এলিয়ে, কিন্তু মনের ভেতরে চলছে এক অদ্ভুত আলোড়ন। হাতে আংটির স্পর্শ অনুভব করে হঠাৎ চোখ মেলে কয়েক সেকেন্ড কোনো কিছু না বুঝেই তাকিয়ে থাকে আংটির দিকে, তারপর এক চেলতে হাসি খেলে যায় ঠোঁটের কোণে। সবটা সত্যি। আঙুলের ছোঁয়া, সে সোনালি আংটির স্পর্শ যেন বেঁধে রাখে এক নতুন বন্ধনে, এক নতুন পরিচয়। দরজায় হালকা শব্দ হলো। জাহানারা বেগম চা হাতে দাঁড়িয়ে, জেগে পড়েছিস? চা রাখলাম এখানে মা। অধরার কণ্ঠটা যেন ভিজে গলায় আটকে গেল। জাহানারা বেগম দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে মা? আমি কি স্বপ্ন দেখতেছি? মানুষ বোধ হয় অসম্ভব কিছু পেয়ে গেলে এমনই হয়, অতি খুশি হয়ে ভাবতে থাকে সত্যি কি বাস্তবে পেলাম। জাহানারা বেগম চুপচাপ মেয়ের কাছে গিয়ে বসলেন, মাথায় হাত রেখে বললেন, যে স্বপ্ন তুই এত বছর ধরে কাঁপা কাঁপা হাতে জমিয়ে রেখেছিলে, আজ সেই স্বপ্নে তো বাস্তবে পরিণত হয়েছে মা। তাহলে আমি সত্যি তার হব? তুই তো অনেক আগে তার হয়ে গেছিলি, শুধু তোর জানার বাকি ছিল। অধরা বুকের ভেতর গর্জে ওঠা আবেগ আনন্দ যেন কোথায় ধরা দেয় না। সকাল 10টা। অধরা যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ সামিয়া আর রাসেল ভাইয়ের রিসেপশনে আছে, সেখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হওয়া। এর মধ্যে সামিয়া কয়েকবার ফোন দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। লাবলু একটু আগে ফোন করেছিল, ও যাচ্ছে, রাস্তা আছে। একা গেলেই বললেই তো। লাবলুর উত্তর রেডি ছিল, মানুষের জামাই আছে, তারা নিয়ে যাবে। আমি মাঝে বসে হাড্ডি হতে চাই না। নতুন প্রেম বাধা হলে অভিশাপ দিস যদি, তখন আর জামাইয়ের হইতো না। তাছাড়া ইরফান স্যারকে একটু ভয় লাগে, ওনার সামনে নিজেকে তোর সাথে সহজলভ্য মনে হয় না। স্যার দুলাভাই হিসেবে কেমন হবে জানি, তাই আর গেলাম না। অধরা রেডি হওয়া শেষ, বেডের উপর ফোন বাজছে। অধরা চোখে কাজল দেওয়া শেষ করে দৌড়ে এলো বেডের কাছে। ফোন রিসিভ করতে প্রিয় পুরুষের কোমল কণ্ঠ শুনতে পেল। কোথায় তুমি? রেডি হওয়া শেষ হয়নি? আমি নিচে অপেক্ষা করছি। অধরা ধীরে শুধু বলল, আসছি 2 মিনিট। কল রাখলো ইরফান, গেটের সামনে দাঁড়িয়ে আছে। কেডা বাবা তুমি? এখানে দাঁড়িয়ে কি করছো? এই বাড়ির মাইয়ার লগে চক্কর টক্কর চলে নাকি? আজকালকার মাইয়ারা যা বেহায়া, ছোকরাদের বাড়ির সামনে ডেকে এনে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। কিন্তু জানারা মাইয়ারা তো ভালো ভাবছিলাম। হঠাৎ অনাকাঙ্ক্ষিত এক মহিলার কথা শুনে ইরফান ওনার দিকে তাকায়, কিছু বলার সুযোগ না দিয়ে কত শত মন্তব্য করলেন। ততক্ষণে অধরা এসে পড়েছে। অধরাকে মহিলা আরও বলল, কি গো মাইয়া পোলা লইয়া ঘুরতে যাইবা? বাপ মায়ের সম্মান খোয়াইবা? মানুষ দেখলে কি কইব? তোমারে ভালো ভাবছিলাম। ইরফান এতক্ষণ চুপচাপ মহিলার কথা শুনলেন। এইসব মহিলা কেমন আচরণ, আর কথা শুনে বোঝা যাচ্ছে ওনার কাজ মানুষের নামে বদনাম করা, আর এক কথা ওকে লাগিয়ে বেড়ানো। বিলেক পাশের বাড়ির কাকিমা, সব জায়গায় এমন কিছু মহিলা থাকে। অধরা কিছু বলবে বুঝতে পারছে না। ইরফান সমস্ত কথা শুনে এবার মুখ খুললে, হেসে বল, আসসালামু আলাইকুম কাকিমা, ভালো আছেন? মহিলা ভড়কে গেলেন, এই ছেলে হাসছে কেন আর এসব জিজ্ঞেস করছে কেন? হ্যাঁ ভালো ছিলাম, কিন্তু চোখের সামনে এসব দেখে আর ভালো থাকতে পারছিলাম না। দিন দুনিয়া ঠিক নেই কাকিমা, দিন দুনিয়া ঠিকই আছে, ঠিক নেই আপনার মন মানসিকতা। আপনাদের মতো মহিলাদের কাজ হচ্ছে এসব করে বেড়ানো। আপনি কি বলছিলেন? ও হ্যাঁ, আমি কে? তো শুনুন, আমি কোনো ছোকরা নই। এই যে দাঁড়িয়ে আছে, অধরাকে দেখিয়ে দিয়ে বললে, ওর ভবিষ্যৎ জামাই। ও আপনার বাড়ির মেয়েদের থেকে শতগুণে ভালো আছে। আগে নিজের বাড়ির মেয়েদের ঠিক করবেন, তারপর অন্যকে বলতে আসবেন। মহিলার মুখ চোখ কালো হয়ে এসেছে, মনে মনে রাগে ফুলছে, চোখ মুখ বেশি হনহনে চলেছে। তেনে ইরফান পিছু ডেকে আবার বলে, কাকিমা সময়গুলো ভালো কাজে লাগান, এসব করে সময় নষ্ট না করে কাকার যত্ন নেন, সংসারে কাজ করেন। এসব করে আপনার ইমান নষ্ট ছাড়া আর কিছুই হবে না। মহিলা আরও রেগে মেগে হনহনিয়ে চলে গেল। একটা প্রবাদ আছে, জোকের মুখে নুন পড়েছে, এমন অবস্থা। মহিলা যেতেই অধরা হাসিতে ফেটে পড়ল, রাশে হাসতে দম আটকে যাওয়ার মতো অবস্থা। আপনি একদম জোকের মুখে নুন এঁটে দিয়েছেন। মহিলা কি যে বদমাইশ, শুধু অন্যের মেয়ের সংসারের সমালোচনা করে অথচ নিজের সংসার নেই। মেয়ে নিয়ে বাপের বাড়ি এসে পড়ে আছে, শুনেছি স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে। মহিলার ব্যবহার ভালো নয় বলে। অধরার হাসি থামছে না। ইরফান নিষ্পলক তাকিয়ে রইল। অধরা হঠাৎ লক্ষ্য করলে ইরফান তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। অধরা লজ্জা পেরা চোখের ইশারায় জানতে চাইল, কি? তোমাকে সুন্দর লাগছে। কেমন সুন্দর? যে সুন্দরের ব্যাখ্যা নেই, শুধু জানি সুন্দর লাগছে, যাকে বলে নজর কাড়া সুন্দর।
অধরা লজ্জায় মুখশ্রী লাল হলো, সাথে আনন্দ হলো। মেয়ের প্রশংসা শুনলে একটু বেশি খুশি হয়, তাই বলে মিথ্যা প্রশংসা করলে বুঝতে পারে আর ফ্ল্যাটিং করে বুঝতে পারে। তবে যদি একান্ত মানুষ বলে তবে সেটা মিথ্যে হওয়ার চান্স নেই। স্বামী আবার কল দিয়েছে, দেরি হচ্ছে মনে হতেই অধরা গাড়ি নিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিল। 1 ঘন্টা রাস্তা যেতে হবে, আব্বু আম্মু পরে আসবে, যেহেতু রিসেপশন সন্ধ্যে তাই এত আগে তারা যাবে না। গাড়ি চলছে, অধরা বাইরে তাকিয়ে আছে। ফাঁকা রাস্তা পেরিয়ে একটা কাঁচা রাস্তা পড়লো। কি অসম্ভব সুন্দর সে রাস্তা! কাঁচা রাস্তা, দুই ধারে সবুজ গাছপালা, তার পাশে ধান ক্ষেত, পুরো মাঠ জুড়ে সবুজের খেলা। এটা কোথায়? এদিক দিয়ে কি রাসেল ভাইয়াদের বাসায় যায়? মেন রোড দিয়ে যায়, আবার এই কাঁচা রাস্তা দিয়ে যাওয়া যায়, বাট দেরি হয়, এই জন্য কেউ এদিক দিয়ে আসে না। জায়গাটা আমার খুব প্রিয়, তাই আসলাম, তোমার ভালো লাগবে হয়তো তাই। ওরা আসলেই মুগ্ধ হলো। শহরের পাশে এমন গ্রাম আছে কখনো শুনিনি। ইরফান গাড়ি থামালো। অধরাকে নামতে বলে কিছু একটা আনতে রাস্তার পাশে গেল। অধরা তাকিয়ে রইল, বুঝতে চেষ্টা করলো কি করতে গেল। চক্ষুনের মধ্যে ফিরে আসলো অধরা। তখন রাস্তার পাশে গাছের ডালে এক জোড়া শালিক পাখির দিকে তাকিয়েছিল। কি সুন্দর একসাথে বসে ডানা দিয়ে জড়িয়ে আছে। মানুষের চেয়ে তাদের ভালোবাসা আরো বেশি সুন্দর লাগছে। হঠাৎ কানের কারো ছোঁয়া অনুভব করতে চোখ ফিরে তাকালো। ইরফান তাকিয়ে হাসছে। কানের পাশে গুজে দিয়েছে একটি ঘাস ফুল, সম্ভবত রাস্তার পাশে জন্মায়, তবে ফুলটা অনেক সুন্দর। সেই ফুলের নাম জানি না, আগে কখনো দেখিনি, তারপর ভালো লাগলো। ইরফান ফুল এবং অধরার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ফুলের মতো স্নিগ্ধ তোমার হাসি, বাতাসের মতো চঞ্চল, প্রকৃতির মতো শান্ত তোমার মুখশ্রী। নীরব হোক প্রেমের কথা, হৃদয় জাগুক ভালোবাসার খাতা, তুমি হও আমার জীবনের লাজুকলতা। অধরা হাসলো, তাতে ইরফানও হাসলো। ও আবার বলল, এই ফুলটা একদম তোমার মতো, একদম সাধারণ, তাকালেই চোখ আটকে যায়। আপনি এত কাব্যিক কথা কবে থেকে শিখলেন? ইরফান হেসে ফেলে। ভালোবাসা মানুষকে কবি করে তোলে। তাছাড়া প্রিয়জনের কাছে সবসময় মানুষ ব্যক্তিগত কবি, গায়ক হতে পারে। হয়তো কবিতার ছন্দ মিলে না, গানের সুর ভালো হয় না, তাই বলে কি শোনাবে না? সব কিছুর আগে ভালোবাসাটাই বড়। ভালোবেসে কিছু করলে সেটা অন্যদের ভালোর দেওয়া হওয়া উচিত। ফোনের রিংটোন বাজলো, দুজনের আগ্রহ ফোনে। হঠাৎ অধরা বলল, চলেন। লাবলু ফোন দিয়েছেন, না হয় স্বামী আমাকে আবার ফোন দিয়ে বকা দেবে। আপনার প্রশংসার পালা আজকের মতো শেষ হোক। গাড়িতে উঠে বসলো তারা। গন্তব্যের দিকে এগিয়ে চলল। গাড়ির ভেতর একটা স্বস্তির নীরবতা। মাঝে মধ্যে দুজনে চোখাচোখি হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। কিছু মুহূর্ত থাকে যেগুলো শব্দ ছাড়াই পরিপূর্ণ হয়। গন্তব্যের পৌঁছানোর কিছু সময় আগে ইরফানের ফোন বাজলো, কিন্তু ধরলো না। পরপর 2বার বেজে কেটে গেল। গাড়িও এসে থামলো গন্তব্যে, কিন্তু অধরা সিটের উপর রাখা ফোনটার দিকে তাকিয়ে আছে, কারণ ফোনের ওয়ালপেপারে তার ছবি। কলেজে থাকাকালীন কোনো সময় তোলা ছবি তা মনে পড়ছে না, তবে গায়ে কলেজ ড্রেস, মুখে হাসি নিয়ে হাত রাখা ঠোঁটের ওপর ছবিটা বেশ সুন্দর, কিন্তু তুলছে কি কখন? এসব প্রশ্ন করার সময় নেই। সামনে লাবলু অধরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ইরফান গাড়ি থেকে নেমে অধরার কাছে এসে শুধু বলে, হৃদয়ের গভীরে যার বাস, ফোনের ওয়ালপেপারে থাকা এমন কোনো অবিশ্বাস্য ব্যাপার নয়, তুমি যাও, আমি আসছি। অধরা শুনল আর চুপচাপ লাবলুর কাছে গেল। ওর কাছে যেতেই শুরু করলো রাজ্যের প্রশ্ন, অবশ্য সব প্রশ্ন তার স্যারকে নিয়ে। সময়ের সাথে বদলে গেছে দিন। শরতের শুভ্রত এখন স্মৃতি হয়ে গেছে, তার জায়গা দখল করেছে হেমন্তের হালকা কুয়াশা ভেজা ভোর। সকালের আলোটা আর আগের মতো উজ্জ্বল নয়, বরং একটু ঝাপসা, একটু মলিন, তবে তার মাঝেও এক ধরনের শান্ত সৌন্দর্য রয়েছে। আকাশে মেঘের খেলা কম, কিন্তু বাতাসের শীতের চেলিকোটা হিমছোঁয়া, ধানের গন্ধ মিশে যাচ্ছে হালকা কুয়াশায়। ঘরের পাশের কাঠগোলাপ গাছে 2-1টা পাতা ঝরে পড়ে যাচ্ছে ধীরে ধীরে, যেন প্রকৃতিও নতুন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই নতুন কিছুর নাম বিয়ে। আজ বাদে কাল ইরফান আর অধরার বিয়ে। চারদিকে তারই তোড়জোড়ের শেষ নেই। বাড়ির প্রতিটি কোনো উৎসবের রং লেগেছে। গেটের সামনে উঠানে লাইটিং করা হচ্ছে, ছাদে গায়ে হলুদের জন্য জায়গা ঠিক করেছে মেয়েরা। বাগানের এক পাশে বিশাল প্যান্ডেল করছে। জাহানারা বেগম কাজে ব্যস্ত। নুরুল সাহেব তার বোন জামের সাথে কিছু লিস্ট করছে, হয়তো খাবার ব্যবস্থার
কিংবা অন্য কিছু। জাহানারা বেগম সকাল সকাল উঠে মেয়ের জামা কাপড় গোছাচ্ছেন, বারবার প্যাক খুলে আবার দেখছেন সব ঠিকঠাক আছে তো। অধরা কেমন এক আবেগে বোধ হয়ে আছে। সে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না ইরফান, যার চোখে সে প্রথম স্বপ্ন দেখেছিল, যার সামনে দাঁড়াতে গিয়ে কাঁপতো, যার একটা বাক্যে তার দিন কেটে যেত কিংবা মন খারাপ হতো, সে মানুষটা এখন তার হবু স্বামী। আজ বাদে কাল পুরোপুরি তার নিজের হয়ে যাবে। সামিয়া লাবলু কালকে রাতে এসেছিল, ওরা দুজন মিলে অধরার পাশে বসে নানান কথা বলছে আর হাসাহাসিও করছে। দুজনের লজ্জাজনক কথা শুনে অধরা চোখ পাকায়, আম্মু আছে চুপ কর। ওরা দুজনে চুপ হলো। সামিয়া তবু ফিসফিস করে বলল, বান্ধবী স্যার কতটা রোমান্টিক গল্প শোনাস। ছি, এসব বলতে তোর লজ্জা লাগছে না? উনি তোদের স্যার হন। আমাদের স্যার হয় আর তোর কি হয়? ও তুই বিয়ে করতে পারছিস, আমরা শুনতে পারবো না? কি দিনকাল আসলো, নিজে যেটা মানে না সেই জ্ঞান অন্যদের দেয়। তাছাড়া আমি কি স্যার হিসেবে জানতে চেয়েছি? আমি তো দুলাভাই হিসেবে জানতে চাইছি। তাহলে কত সাহস আছে দুলাভাইকে জিজ্ঞেস করিস? সামিয়া মুখ বন্ধ হয়ে গেল। দুলাভাই হওয়ার আগে স্যার, ওনাকে এসব কি সাধারণ কিছু বলার সাহসও হয় না। দুপুরে রোদে ঘেমে ছুটে আসলো একটি মেয়ে, হাঁপাতে হাঁপাতে ঢুকলো অধরার রুমে। অধরা বেডের উপর বসে ফোনে কথা বলছিল। সামিয়া আর লাবলু নেই। একটু আগে খেতে ডেকে নিয়ে গেল জাহানারা বেগম। উফ ভাবি, তোমার ব্লাউজ আনতে আমার এই রোদে গরমে আসতে হলো। তোমার জামাই আমাকে নাজেহাল করিয়ে ছাড়লো। অধরা ফোন রেখে সাউদাকে বসতে দিল। আপু তুমি কষ্ট করতে গেলে কেন? ওটাই সমস্যা হতো না, সামান্য একটু ঢিলে হচ্ছিল। তোমার জামাই শুনলে তো তার বয়স পারফেক্ট হওয়াই চাই। অতটা হাসলো। আসলে হয়েছে কি, গায়ে হলুদের জন্য শাড়ি, ব্লাউজ, গহনা সব ওই বাড়ি থেকে পাঠানো হয়েছে। কাল বিয়ের শাড়ি ওদের সব কিনলেও গায়ে হলুদের শাড়ি ইরফান একা কিনেছে। সমস্যা ব্লাউজের সাইজ ভুল শুনে 1 নাম্বার বেশি বড় এনেছে। ইরফান সেটা শুনে এত সিরিয়াসলি নিয়ে আবার পাঠাবে তা ভাবতে পারেনি অধরা। আর সাউদা হল ইরফানের সেই বোন, যাকে দেখে ভুল বুঝেছিল। মেয়েটা ভীষণ মিষ্টি আর মিশুক। আগের কথা মনে হলো অধরার নিজেরই লজ্জা লাগে। সাউদা গুনে গুনে বয়সে এবং ক্লাসে 2 বছরের বড়, কিন্তু সম্পর্কে বড়। অধরা তাই ওকে ভাবি ডাকে আর অধরা ডাকে আপু। ভাবি শোনো, আমার না একটা প্ল্যান আছে, ওটা বিয়ে পর বলবো। আজ আসে কালকে হবে, আমাদের বাড়ি নিয়ে যাব। মেয়েটা যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবে ছুটে গেল। অধরাকে কিছু বলার সুযোগ দিল না। বয়সে ওর বড় হলেও কেমন ছটফটা স্বভাবের, বাচ্চা মেয়ের মতো। দুপুর গড়িয়ে বিকালে শেষ ভাগ, একটু করে সন্ধ্যা নামবে। ইরফান তার ঘরে বসে ফোনে মেসেজ অধরার সাথে কথা বলছে, কিন্তু সে তো জানে না ওটা অধরা নয়। লাবলু আর সামিয়া শয়তানি করে অধরাকে না দিয়ে ওরা রিপ্লাই দিচ্ছে। লাবলু রিপ্লাই দিচ্ছে আর হাসছে। অধরা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ফোনটা দিয়ে তাড়াতাড়ি, তারপরে দিচ্ছি, আগে একটু মজা নেই। শালিকে হয়ে মজা না করলে কারা করবে? ওরা বুঝতে পারলো ওরা ফোন দিবে না, তাই আর চাইলো না, ব্যস্ত হলো নিজের কাজে। শাড়ি পরা, সাজগোজ সব শেষ হয়ে যায়। কিছুক্ষণ আগে ইরফান হঠাৎ কল দিল। লাবলু সামিয়াকে ইশারায় বলছে, এবার কি করব? থর আমি যা কিছু বলে, যদি কিছু বলে ভয় লাগছে, কিছু বলবে না, বিয়ের আগে আর দেখা নেই বলবি। লাবলু কিছুটা ভয় নিয়ে কল ধরলো। ইরফান অধরার জায়গায় লাবলুকে দেখে কিছুটা অপ্রস্তুত হলো। তারপর জিজ্ঞেস করলো, অধরা কোথায়? মানে স্যার, অধরা তো নিচে গেল। কি একটা নিয়ম আছে, আগে করতে হয়। আসলে কল দিতে বলিও। আর হ্যাঁ, আমাকে ভয় পাওয়া, অপ্রস্তুত হওয়া কিংবা স্যার বলা দরকার নেই। স্যারের সম্পর্ক কলেজে থাকাকালীন ছিল, এখন নতুন সম্পর্কে নতুন সম্বোধনে ডাকবে। লাবলু সাহস পেল। এবার হেসে বলে, সরি দুলাভাই, মিথ্যে বলছে। অধরা এখানে আছে, কিন্তু বড়রা বলেছে বিয়ের আগে আর দেখা নেই। ঠিক আছে রাখি তাহলে, কাল দেখাবো, অপেক্ষা করি। ইরফান সহজে মেনে নিল এবং কল কাটলো। এতে একটু অবাকই হলো। লাবলু তো মজা করে বলেছিল। ইরফান ফোন রাখতে ওরা দুজন বন্ধু সাহিল আর মাহিন আসলো। সাহিল কাঁধে ধাক্কা দিয়ে জানতে চাইলো ভাবির মুখখানা দেখতে দিল না কি কষ্ট রে। মাহিন দুজনে মজা নেওয়ার জন্য বলছে আর হাসছে। ইরফান হেসে ফেলে, তারপর আয়নার দিকে তাকায়, নিজের প্রতিচ্ছবিকে দেখে ওদের শুনিয়ে বলে ওঠে, আজ বাদে কাল সে আমার হবে। কত যুগের অপেক্ষা শেষে এই বেলা আসছে। এই মেয়েটার হাসি, চোখের ভাষা, অভিমান সব কিছু আমার হবে। আমার দায়িত্ব, আমার ভালোবাসা। তাকে দেখতে তো যাবোই, গায়ে হলুদও লাগাবো, শুধু রাতটা হতে দেয়। অনুষ্ঠান এদিকে শেষ হোক। রাত নেমেছে ধীরে ধীরে। হেমন্তের শীতলতা যেন একটু করে ঢুকে পড়েছে বাতাসে। অধরার বাসার উঠানে রং বেরঙের লাইট জ্বলজ্বল করছে।
মাঝে মাঝে হালকা হাওয়ায় ঝিমিয়ে পড়ছে বাতিগুলো, আবার জ্বলে উঠছে উৎসবের আলোয়। ঘরের ভেতরে চলছে মেয়েদের হুল্লোড়, হাসাহাসি, গান গাওয়া আর বিয়ের রেওয়াজে লেগে থাকা ব্যস্ততা। জাহানারা বেগম এবং নুরুল সাহেব প্রথম হলুদ দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিন সবাই আনন্দে মেতে উঠেছে। এখন রাত 12:40। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। বাড়ির বড়রা হুকুম দিলেন হলুদের অনুষ্ঠান সমাপ্ত করতে এবং সকলে ঘুমিয়ে যেতে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে আবার। ধীরে ধীরে ছাদ ফাঁকা হলো, ঘুমোতে গেল সকলে। কিছু মানুষের সমাগম রইল বাগানের ওখানে অন্যান্য কাজের জন্য। রাত প্রায় 2টো বাজছে। বাড়ির পেছনের ছোট গেটটা ধীরে খুলে গেল। হুডি পরা এক পুরুষ দাঁড়িয়ে এক হাতে ছোট একটা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। সঙ্গে আরও দুজন। একজন ধীরে কণ্ঠে বলল, দোস্ত দেখিস বিয়ের আগের রাতে বউকে হলুদ দিতে এসে শ্বশুর বাড়িতে চোর হিসেবে মায়ের খেতে যেন না হয়। তোর না থাক, আমাদের তো একটা মান সম্মান আছে। ইরফান বিরক্ত হলো, সারা চুপ থাক। এমনি রাগ উঠছে নিজের ব্যক্তিত্বে, ভাবছে শিক্ষক এমন অবুঝ প্রেমিকদের মতো করতে হচ্ছে। অবশ্য ভালোবাসা অনেক কিছু করাতে বাধ্য করে, বউ তো আমারই, আর লজ্জার কিছু নেই। ইরফান দাঁড়িয়ে অপেক্ষা করছে, তখনই কেউ আসছে মনে হলো। এই রাতে ঘুম বাদ দিয়ে লুকিয়ে কই আনছিস? আব্বু দেখতে পেলে বকবে। সামনের ব্যক্তিকে দেখে অধরার কথা থেমে গেল। সে কি সঠিক দিচ্ছে? উনি এখানে কেন? ভাই, আমরা পাহারা দিচ্ছি, কিন্তু কেউ দেখে ফেললে বলবে আপনি পাগল। ইরফান হেসে ফেলে। প্রেম মানুষকে পাগল করে। লাভলু সব বাকি দুজন অন্য সাইডে গেল। বাগানের পিছনের দিকে হওয়ার কেউ আসবে না, সবাই ওইদিকে ব্যস্ত। তবুও সাবধানের মাইন্ড নাই। মাহিন গেছে বাম দিকে, ডান দিকে সাহিল, ওর পাশে লাবলু দাঁড়িয়ে আছে। এখানে এত মশা, লাবলুর পা নাড়াচ্ছে, সব রক্ত খেয়ে ফেলবে এমন অবস্থা। ফট করে কিছু শব্দ হলো। সাহিল চমকে তাকালো। এই মেয়ে, শব্দ করছো কেন? আমাদের ধরা খাইছে চোর ভেবে মায়ের খাওয়াতে চাও নাকি? চোরই তো মাঝরাতে অন্যের বাড়িতে এসেছেন, আজ রাত থেকে বেঁচে গেলেন, কালকের দিনে সবাই সব কথার জবাব দেবো। চুপচাপ এভাবে একা দাঁড়িয়ে কী ভাবছো হুবু? অতটা ভড়কে গেছে, তাকে পেছনে দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে এখন কেন? এসেছি হলুদ দিতে, নিজের হাতে দিতে চাইছিলাম, গোপনে এসেছি, ভয় নেই, কেউ জানে না। অতটা কিছু বলার আগে সেই ছোট ব্যাগটা থেকে একটা কাপড় মোড়ানো ছোট কৌটো বের করলো। খুলে একটুখানি হলুদ নিয়ে ধীরে ধীরে অধরার নিকট গেল। এতটা কাছাকাছি আসার কারণে নিঃশ্বাসের ভার পড়ছে অধরার মুখের উপর। ইরফান ডান হাতে হলুদ ছোঁয়ালো গালে এবং ডান পাশের কোমরে। অধরা তীব্র অনুভূতিতে চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, বুক ধুকপুক করছে। অধরার হলুদ মিশ্রিত মুখস্থির দিকে স্থির হয়ে তাকিয়ে আছে বন্ধ চোখের উপর। ফু দিতে অধরা চোখ খুলল। ইরফান হাত কোমর থেকে 2 গালে স্পর্শ করলো। এই হলুদের ছোঁয়ায় আমার যতটুকু ভালোবাসা আছে সব মিশে থাকুক। কাল থেকে তোমার প্রতিটি দিন, প্রতিটি সকাল আমার হয়ে উঠুক ভালোবাসার বিস্তার অনুভূতি, তোমার সঙ্গে সপুক। অধরা চুপচাপ, অনুভূতিতে বিমোহিত। ইরফান পিছনে পা বাড়ালো যেতে। সাহিল আর মাহিনকে ডেকে চলে গেল, ঠিক যেভাবে এসেছিল। লাভলু অধরার কাছে আসলো, তাড়া দিয়ে বলল, চল তাড়াতাড়ি, ঘুমোতে হবে, 2:20 বাজে, কেউ দেখলে খবর আছে। অধরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ডান হাতে রাখলো ইরফানের হলুদ দেওয়া গালে। হলুদটুকু তুলে ধরলো নাকের সামনে। হলুদের গন্ধের সাথে লেগে আছে মানুষটার স্পর্শ, অনুভূতি তা অনুভব করলো। আজকে সকালটা অন্যরকম, চারিদিকে আনন্দমুখর পরিবেশ। ভোরের আলো এখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি, তবুও পুরো বাড়ির প্রতিটি কোণে আলো জ্বলে উঠেছে যেন আনন্দের প্রতিচ্ছবি হয়ে। ঘড়িতে তখন সকাল 8টা বাজে। জাহানারা বেগম আর নুরুল সাহেব অনেক আগে জেগে গেছেন, বলা যায় ঘুমননি। রান্নাঘরে তখন ধোঁয়া উঠছে গরম গরম খিচুড়ি আর মাংসের হাঁড়ি থেকে। সকাল পেরিয়ে দুপুর হতে মানুষের সমাগম আরও বেশি হলো। আত্মীয় স্বজন সব আসতে শুরু করেছে। আপ্যায়নের দায়িত্বে থাকা মানুষগুলো সেদিকে খেয়াল রাখছে। বাড়ির মেয়েরা ব্যস্ত। অধরা সাজসজ্জার প্রস্তুতিতে, শাড়ি, গয়না, ফুল সব এক জায়গায় সাজানো। একটা বিশেষ কৌটা জাহানারা বেগম নিজ হাতে রাখছেন। অধরার দাদির শেষ স্মৃতিচিহ্ন 2টো হাতের বালা, যা তিনি অধরার বিয়েতে পরাতে চেয়েছিলেন, কিন্তু আফসোস আজকের দিন তিনি দেখে যেতে পারলেন না। আজ সেই চুড়ি অধরার হাতে উঠবে। পার্লার থেকে 2টো মেয়ে এসেছে সাজাতে, শাড়ি পরা কমপ্লিট হয়েছে, এখন শুধু সাজবাগে চুল বাঁধছে। একজন আরেকজন মেকআপ করাচ্ছে। অধরা বারবার বলছে, আপু বেশি গর্জিয়াস সাজ দিয়েন না, পরে দেখা যাবে সুন্দর দেখাতে গিয়ে আরও বাজে লাগবো। ঠিক আছে আপু, শাড়ির সাথে যতটুকু প্রয়োজন ততটুকু দেবো। এদিকে ইরফান রেডি হয়ে গেছে।
গোল্ডেন কালার শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে। সাহিল আর মাহিন ব্যস্ত, তার পাশে সাহিল পাঞ্জাবি পরছে। মাহিনের বরের মাথার পাগড়িটা এনে ইরফানের মাথায় দিয়ে দিল। হেসে বলে, আজ তোকে তো আসলে রাজপুত্র লাগছে। এরপর মুচকি হেসে বলল, আমার রাজ্য আজ শুরু হবে। রাজকন্যা আমার জন্য অপেক্ষা করছে। রাজারানী করে নিয়ে আসবো। সাম্রাজ্যের অধিকারী না হলেও হৃদয়ের ভেতরে সমস্ত ভালোবাসা এবং জায়গা জুড়ে শুধু তার রাজত্ব থাকবে। ঘড়ির কাঁটা তখন বিকেল 3টে পেরিয়েছে। অধরা বসার ঘরে সাজানো হয়েছে বিয়ের আসর। বইয়ের সাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। লাল সোনালি বেনারসি পরে মাথায় ওড়না টেনে বসে আছে অধরা। গাল, চোখ, ঠোঁট সবকিছু যেন লাজুকতা লেগে আছে। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। আশেপাশে মানুষের কথা ভেসে আসছে অধরার কানে। অনেকে বলছে বিয়ের সাজে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। মনে হয় বিয়ের সাজে এক ধরনের ম্যাজিক থাকে, তাই সবাইকে বিয়ের সাজে একটু বেশি সুন্দর লাগে। লাবলু নিচে গেছে জামাইয়ের আপ্যায়নের জন্য। যে থালা সাজানো হয় সেটাই করতে। সামিয়া বসে আছে অধরার পাশে। রাসেল ভাইয়া নিচে কাজে ব্যস্ত। তিনি খুব দায়িত্বশীল মানুষ, কীরকম আপন ভেবে সব কিছু করছে। ইরফানদের আত্মীয় হয়েও সেখানে না গিয়ে এখানে এসেছে। সবাই যখন ব্যস্ত বিভিন্ন কাজে, তখনই হুল্লোড় শুরু হলো। জামাই এসেছে, জামাই এসেছে। বাসার নিচে গাড়ির শব্দ হলো। সেই শব্দে অধরার অজানা অনুভূতি হলো। সবাই ছুটলো জামাইকে দেখতে, কেউ বা গেট ধরতে, আবার কেউ অন্য কাজে। লাবলু সে কখন দৌড়ে এসেছে, আজ সে মহাব্যস্ত। সামিয়াও যাওয়ার জন্য বেড থেকে উঠল। অধরার কানে কানে বলল, চাইলে জানালার পর্দা সরিয়ে আড়াল থেকে দেখতে পারিস। ওই যে নাটক সিনেমায় দেখায় জামাই আছে আর বউ রুম থেকে নিচে তাকিয়ে দেখে আর হাসে। আমি কি তাদের মতো অধৈর্য কিংবা লজ্জাহীন নাকি? ওরে আমার লজ্জাবতী, আজ লজ্জার বাঁধ ভাঙে তবে কথাগুলো বলে সামিয়া ছুটল। অধরা একটু অস্বস্তি লাগে, তবে কিছু বলে না। জামাই নামানোর সমস্ত নিয়ম মেনে বাসার ভেতরে আনা হলো। বস্তু দেওয়া হলো সাজিয়ে রাখা সোফা। ইরফান চারিদিকে এক নজর বুলবুলালো। মাহিম মাথা নিচু করে দাঁত কেলিয়ে বলে, সবুর কর ভাই, আসবে একটু পর, তখন দেখিস প্রাণ ভরিয়ে। সাহিলও পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ গলার সাথে বাহির হয়ে যায় এক সাইডে, কিন্তু তবুও কথা শোনা যাচ্ছে না। চারিদিকে এত আওয়াজে ফাঁকা জায়গা হিসেবে চোখ পড়ল প্যান্ডেলের অন্য এক সাইডে। যেদিকে কথা বলতে যাচ্ছিল, হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেল মাটিতে। ফোনটা পড়লো ওর পাশে। ফোনের অবস্থা শেষ, তা দেখে বোঝাই যাচ্ছে। সাহিল রেগে বলল, কোন কানার বাচ্চারে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার সাদের ফোনটার গ্লাসটা ভেঙে ফেললো। সাহিল ফোনটা নিয়ে হাত দিয়ে ধুলোগুলো পরিষ্কার করতে করতে বলছিল, সামনে কে আছে তখনই দেখেছি। ফোনের অবস্থা দেখে রাগে উঠে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে দেখে রাগে ফুঁসছে লাবলু। আপনি আমাকে কি বললেন? কে কানা? আপনি কানা? আপনার নানা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী কানা। সাহিলের এমনিতে রাগ উঠে আছে, তার মধ্যে লাবলুর কথাতে আরও রাগলো। ভালোভাবে কথা বলো, নয়তো থাপ্পড় দিয়ে ছোটো ছোটো দাঁতগুলো ফেলে দেবো, তারপর সেগুলো দাঁতিকে খাওয়াবো, যাতে আপনার হাতের মতো দাঁত হয়। আর আপনাকে কেউ যেন বিয়ে না করে। লাবলুর কোমরে হাত দিয়ে কিছুটা কাছে এসে আঙ্গুল তুলে শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। আর কি বললেন? হাতের মতো দাঁত হলে কেউ বিয়ে না করলে তখন আপনার গলায় ঝুলে যাব, তারপর সেই দাঁত দিয়ে আপনাকে চিবিয়ে খাবো। শাকচুন্নির মতো দেখতে, মানুষ চিবিয়ে খেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। লাবলু রেগে মারার জন্য কিছু খুঁজতো। সাহিল ওর মতলব বুঝতে পেরে দিল। দৌড়। মেয়ের মতলব সুবিধার নাম বলা যায় না, ছুঁড়ে মাথা ফাটিয়ে দিতেও পারে। বিয়ে বাড়ির সমস্ত আয়োজন যে কারণে, সে কাঙ্ক্ষিত সময়টা এসে গেল। বিয়ে পড়ানো শেষ, এখন শুধু কবুল বলা বাকি। ইরফান কোনো দ্বিধা ছাড়াই বলে উঠে, 3 কবুল। অধরাকে বলা হলো, বলো মা কবুল। অধরা চুপ করে আছে। ইরফানের দৃষ্টি অধরার দিকে। অধরার মুখে একরাশ বিস্ময় আর ঘোর লাগা অনুভূতির মাঝে কণ্ঠস্বর শোনা যায়, 3 কবুল। আলহামদুলিল্লাহ। চারদিকে একই শব্দ শোনা গেল। চারদিকে শুরু হলো মিষ্টি বিতরণ আর হাসির রোল পড়ল। এ হাসি আনন্দের, কারো জীবনের সুখী কামনার। এত আনন্দের মধ্যে অধরার চোখে পানি টলমল করছে। এখন ছেড়ে যেতে হবে এই বাড়ি, নিজের শৈশবের সমস্ত স্মৃতি, বাবা মায়ের ভালোবাসার বাঁধন ছেড়ে যেতে হবে। আবার আসবে, তবে তখন সে অতিথি হয়ে ক্ষণিকের তরে। বিদায় বেলায় নুরুল সাহেবের বুকের মধ্যে হওয়া কষ্ট কান্না চাপা দিলেন।
কোনো মতে মাথায় হাত রেখে দোয়া করলেন সুখী হও। ইরফানের হাতে তুলে দিয়ে আবারও বলল, ভালো রেখো আমার মেয়েকে। এই কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। অধরা বাবার কান্না দেখে আরও ভেঙে পড়ল। বাবাকে জড়িয়ে কান্নার রেশ বেশি হলো। পাশে জাহানারা বেগম শাড়ির আঁচলে চোখের পানি মুছছেন। মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। গাড়ি চলে গেল তাদের গন্তব্যে। একে একে বিদায় নিল আত্মীয় স্বজনরাও। থেকে গেল শুধু কয়েকজন। মুহূর্তের আনন্দ পরিণত হলো কান্নায়। পুরো বাড়ি হইচই থেকে হলো নিস্তব্ধ। গাড়ির জানালার পাশে বসে অধরা অপলক তাকিয়ে আছে বাইরে। ওর চোখে পানি শুকিয়ে গেছে, মন খারাপের রেশ পাওয়া যাচ্ছে। পাশের সিটে বসে থাকা ইরফান ধীরে হাতটা বাড়িয়ে অধরার হাতের উপর রাখে। মন খারাপ করো না, পৃথিবীর নিয়ম এটাই। বিয়ের পর মেয়েদের ঘর ছাড়তে হয়, বাসা বাঁধতে হয় অন্য ঠিকানায়। আমাদের একটা নির্ভর হবে যেখানে তুমি আমি থাকবো, আমাদেরও সংসার হবে। অধরা মুখ ঘুরিয়ে ইরফানের চোখে তাকায়, চোখের পানিটুকু মুছে নেয়, স্বাভাবিক হয়ে বসে থাকে গাড়িতে। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘর ভর্তি সাদা ফুলের গন্ধ, হালকা নরম আলো, আর মেঝেতে লাল গোলাপের পাপড়ি ছাড়িয়ে রাখা। অধরা লাল বেনারসিতে বিছানার এক কোণে বসে আছে, মাথায় ওড়না টানা, চোখ নিচু, বুক ধুকপুক করছে। শব্দহীন এক অনুভূতির মাঝেও যেন আশ্চর্য এক প্রশান্তি। কিছুক্ষণ পর দরজা করে ইরফান ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে তারপর অধরার দিকে পা বাড়ায় ধীরে ধীরে। ইরফান নিঃশব্দে গিয়ে বসে পড়ে অধরার সামনে। অধরা মাথায় রাখা ওড়নাটা দু হাতে উপরে তুলে তাকিয়ে রয় অধরার পানে। অধরার শ্বাস থেমে যায়। এতদিন যে মানুষটা চোখে চোখ রাখতে ভয় পেত, আজ সে তার জীবনসঙ্গী। ইরফানের নিঃশব্দ কণ্ঠ, এই লাল বেনারসি, এই ফুলের ঘ্রাণ সব ফিকে হয়ে যায় তোমার পাশে বসলে। অধরা একটু লজ্জায় মাথা নিচু করে নেয়। একটু সময় পরে সে ধীরে হাতে তুলে নেয় অধরার গাল। তার চোখ একটানা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, এই চোখ দুটোতে আমি আমার পৃথিবী খুঁজে পাই। ভালোবাসার শুরু থেকে আগেই ছিল, আজ থেকে তার নাম হলো, একটা ঘর হলো, এখন হবে সুখের সংসার। মাথার ওড়না সরিয়ে অধরার কোপরে ঠোঁট ছোঁয়ায়। অধরা গা কেঁপে উঠে এক অজানা আবেগে। শরীরে মনে আত্মায় একটা স্পর্শ বয়ে চলে। ইরফান হাত বাড়িয়ে তার হাতটা নিজের হাতে নেয়। চলো আজ থেকে একসাথে চলা শুরু হোক। এই রাত তোমার আমার, শুধু আমাদের। কথা বাড়ে না আর। ঘরের বাতাসে কেবল নিঃশ্বাসের শব্দ, মৃদু ফুলের সুবাস আর নরম মাটির মতো ভালোবাসা মিশে যেতে থাকে দুজনের হৃদয়ে। ভোর হতে শুরু করেছে, আকাশে ফিকে আলো, চারপাশে পাখির ডাক আর বাতাসের নতুন জীবনের ঘ্রাণ। অধরার চোখ খুলতে একটু সময় লাগে। অচেনা ঘর, অচেনা বিছানা, কিন্তু পাশের মানুষটা যে চিরচেনা। ইরফান এক হাত দিয়ে অধরার কাঁধ জড়িয়ে রেখেছে। ঘুমন্ত মুখটা এতটা শান্ত যেন পৃথিবীর সব শান্তি এখানে জমে আছে। অধরা ধীরে উঠে বসে এলোমেলো চুলগুলো বেঁধে নেয়, তারপর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। কিছু সময় বাদে অধরা মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। গায়েল জড়ানো থ্রি পিস শাড়ি পরতে হবে, কিন্তু একা পারবে না, তাই আপাতত এটাই পরা। অধরা বেরিয়ে দেখি ইরফান উঠে গেছে। দৃষ্টি তার দিকে। কি দেখছেন? নববধূর নতুন অপরূপ সৌন্দর্য যা আমাকে বিমোহিত করে রাখছে প্রতিক্ষণ। অধরা তার কথায় কিছু না বলে টাওয়াল মেলতে যায় ব্যালকনিতে। সবে ভোরের আলো ফুটছে। এই সময়টা দারুণ সুন্দর। বাসার পাশটা অনেকটা ফাঁকা হওয়ার কারণে ব্যালকনিতে থেকে দেখা যাচ্ছে সূর্যোদয়। অধরা সেদিকে তাকিয়ে আছে বহুক্ষণ। পাশে কখন ইরফান এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ তার কণ্ঠ শুনে তাকায়। কথাগুলো এমন ছিল, আজকের মতো প্রতিটি দিন সুন্দর হোক, প্রতিটি সকাল হাস্যোজ্জ্বল হোক, রাতের পর ভোর হোক, পাখির কিচিরমিচির ঘুম ভাঙুক এক জোড়া কবুতরের। সে কথায় কি মুগ্ধতা, ভালোবাসায় ভরা চাহনি, একসাথে থাকার প্রবল আকাঙ্ক্ষার হৃদয়ের ঘরে। অধরা পিছন ফিরে ইরফানের বুকে মাথা রাখে, আলতোভাবে জড়িয়ে ধরে বলে, আপনার বুকের বাঁ পাশে জায়গা হোক মৃত্যুর আগ পর্যন্ত। ইরফান অধরাকে দু হাতে শক্তের বাঁধনে বেঁধে মুচকি হেসে বলে, আমার হৃদয় অরণ্যে তুমি শুধু তুমি থাকবে প্রিয়তমা।